2824 সদ্য সমাপ্ত হওয়া এডিসি নির্বাচন ত্রিপুরামথা পার্টির ভূমিধস জয়ের পর রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত স্পষ্ট। কিন্তু সেই সঙ্গে কি আরো স্পষ্ট হচ্ছে নির্বাচনের পর হিংসার পুরনো সংস্কৃতি? অভিযোগ উঠছে বিজেপি সহ বিরোধী কর্মী সমর্থকদের ওপর হামলা হচ্ছে। গণতন্ত্র কি শুধু ভোট বাক্সে সীমাবদ্ধ, নাকি ভোটের পর রাস্তায় তার মৃত্যু ঘটে? জয়ের উল্লাস কি বারবার প্রতিশোধের রাজনীতিতে পরিণত হবে? রাজনৈতিক দলগুলো কি আদৌ চায় এই সহিংসতা বন্ধ হোক, নাকি তাদের নীরব সমর্থনই তা বেঁচে থাকে? সাধারণ মানুষের ঘরবাড়ি পুড়ল, দোকান ভাঙচুর হলো, বাড়িঘর ভাঙচুর হলো, শারীরিক নিগ্রহ চলল। নেতৃত্বরা কোথায় থাকে? বিবৃতি আর দায়সারা নিন্দার বাইরে বাস্তব পদক্ষেপ কি, কবে নেবে? পাহাড়ে এই বিপুল জয় কি রাজ্যের ক্ষমতার সমীকরণ পাল্টে দেবে? বিজেপির ভোট শতাংশ বাড়লেও আসন কমে যাওয়া, এটা কি সংগঠনের ব্যর্থতা, নাকি জনমতের একটা সূক্ষ্ম পরিবর্তনের সংকেত? বামফ্রন্ট এর সামান্য ভোট হ্রাস, তা কি স্থায়ী পতনের ইঙ্গিত, নাকি পুনর্গঠনের সুযোগ রয়েছে এখনো? পাহাড়ে আঞ্চলিক শক্তির এই উত্থান, কোন একটি বিশেষ আঞ্চলিক শক্তির এই উত্থান অন্য ছোট দলগুলোকে কি ক্রমশ অপ্রাসঙ্গিক করে দেবে, নাকি শুরু হচ্ছে এক নতুন আঞ্চলিক আধিপত্যের রাজনীতি? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। এডিসি নির্বাচনের ফলাফলের একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ, তার সঙ্গে কেন এই ধরনের নির্বাচনোত্তর সন্ত্রাস চলছে পাহাড় জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে, তা নিয়ে একটি বিশেষ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন দুজন রাজনৈতিক বিশ্লেষক। রয়েছেন শিক্ষাবিদ তথা সমাজকর্মী গৌতম মজুমদার এবং শিক্ষাবিদ তথা লেখক ননীগোপাল দেবনাথ। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। গৌতমবাবু, এই যে ত্রিপুরামথা পার্টির এই ধরনের ল্যান্ডস্লাইড ভিক্টরির পর মানে যেভাবে হিংসার অভিযোগ উঠছে, তাহলে কি আমরা ধরে নেব যে ক্ষমতা বদলায় কিন্তু রাজনৈতিক সংস্কৃতি বদলায় না আমাদের রাজ্যে? রাজনৈতিক সংস্কৃতি বদলায় না যেটা বলছেন সেটা একদম বাস্তব। আজকের যে পরিবর্তন বা ত্রিপুরা রাজ্যের যে রাজনৈতিক স্বশাসিত জেলা পরিষদের যে ভোট কেন্দ্র গেল, ভোট গ্রহণ গেল, এটা গণতন্ত্রের একটা উৎসব হিসাবে আমরা সবাই জানি। সেই উৎসবটাকে আজকে যে পরিস্থিতিতে, যেটা নিয়ে আপনি শুরু থেকে বলছেন যে পরিস্থিতিটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমরা কোন পর্যায়ে রয়েছি, এই উৎসবকে যদি রক্তক্ষয়ী কোনো পরিবর্তনের যে অংশীদার, তার মধ্যে প্রথম হলো তার জন্য দায়ভার কিন্তু আমাদের বামফ্রন্টকে নিতে হবে। বামফ্রন্ট দলটাকে আমরা দেখতাম যে খুন সন্ত্রাসের রাজনীতি, পাড়ায় পাড়ায়, বাড়িয়ে বাড়িয়ে, ঘরে ঘরে, এই একটা পরিস্থিতি কিন্তু আমরা দীর্ঘকাল দেখে এসেছি, যেখানে ইলেকশনের আগে থেকে সন্ত্রাস শুরু হতো, ইলেকশনের পরবর্তী পর্যায়েও কিন্তু ইলেকশনটা শুরু হতো, যেটা আপনিও একটু আগে বলার সময় বলছেন পুরনো রাজনীতির ইঙ্গিত কিনা। তো ওই ক্ষেত্রে বলবো, কারণ এটা তো ধরেন ভারতবর্ষ স্বাধীনতার পর 60-এর দশক 70-এর দশক থেকে বামফ্রন্টের একটা বেশ মার্ক্সবাদ সারা বিশ্বে প্রচার প্রসার ঘটেছে। আর আমাদের এই ত্রিপুরার জমিটাকে উর্বর করেছে মার্ক্সবাদ, বা পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতে, বাঙালি বেডগুলোতে আমাদের মানে মার্ক্সবাদ এসে একটা সুন্দরগুলো একটা চাষ করেছে। সেই চাষের ফসল আজকেও আমরা ভোগ করছি। এবার যে জিনিসটা ওনারা করেছেন, মানে এই যে খুন সন্ত্রাসের যে পলিটিক্সটা করেছেন, সেটা কিন্তু আজও আমাদের ত্রিপুরা রাজ্যের বুকে, ত্রিপুরা রাজ্যের মাটিতে সেটা কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি। বিগত কিছুদিন আগের থেকে রাষ্ট্রীয় একটা দল সারা ভারতবর্ষে আছে, বা ত্রিপুরা রাজ্যেও আজকে প্রায় 7-8 বছর হলো, আমরা কিছুটা দেখেছি বিভিন্ন সন্ত্রাস কিন্তু আগের তুলনায় অনেকটা, মানে আমরা দেখেছি অনেকটা কম। যেমন এই যে বিভিন্ন সময় দেখলাম আগে স্ট্রাইক, কথায় কথায় স্ট্রাইক হতো, এগুলো আজকের দিনে অন্তত কিছুটা হলো অনেকটা পরিমিত হয়েছে। ওকে, আপনি তাহলে বলছেন যে এই যে সংস্কৃতি, মানে এই যে সন্ত্রাসের, নির্বাচনোত্তর সন্ত্রাসের যে সংস্কৃতি, তা মার্ক্সবাদের ফসল, মার্ক্সবাদ যে বীজ পুঁতেছিল সেই বীজেরই ফসল এখন এই মুহূর্তে কাটা হচ্ছে, এবং এখনো তো পুরো
ফসলটা শেষ হয়নি, ওকে, এখনো নতুন ভাবে প্রজন্ম এখনো সেটাকে দেখে আসছে ওকে, এবং পেছন থেকে তাদের একটা ইন্ধন রয়েছে। হুম, এগুলো আমরা বিভিন্ন সময় আলোচনার মধ্যেও দেখেছি বা ওকে, বিভিন্ন পত্রপত্রিকায় দেখছি, এখনো সেটা রয়েছে। হুম, যদিও এটা কাম্য নয়, গণতন্ত্রের যে মূল যে ভোটের যে উৎসব, হুম, ভোট হয়েছে, গণতন্ত্র সে মানে ভোটের রেজাল্ট হয়েছে, এবার শান্তিপূর্ণ একটা পরিবেশে মানুষ যেন থাকতে পারে। প্রত্যেকটা দলকে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে এই জায়গাতে এশিওর করতে হবে, কারণ সাধারণ জনগণকে দিয়ে তোমরা ওকে। গৌতমবাবু, ব্যাপারটা হচ্ছে যে বামফ্রন্টের যে ফসল আপনি বলছেন, এখন বামফ্রন্টকে তাহলে তো মানুষ যা রায় দেবার, মানুষ তা 8 বছর আগে দিয়ে দিয়েছেন, বামফ্রন্টের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। ইভেন কি আমরা এবারও দেখেছি 2% ভোট এডিসিতে বামফ্রন্টের কমে গেছে। তাহলে বামফ্রন্টকে এখন দোষারোপ না করে, 8 বছর ইজ এ লং টাইম, একটা বিরাট বড় সময় 8 বছর, এই সংস্কৃতি কি আরো এরকম কয়েক দশক লাগবে পরিবর্তন হতে বলে মনে করেন? আর আমি আসবো আপনার কাছে আরেকবার। ননীবাবু, আপনার কি মনে হয় এই যে বিষয়টা বলা হচ্ছে যে এই যে সন্ত্রাস আজ যেটা হচ্ছে সেটা বামপন্থা বা মার্ক্সবাদের বীজ পোতা হয়েছিল এবং সেখানে তার জন্য তারই ফসল এখনো কাটা হচ্ছে, আপনি কি মনে করেন এই বিষয়টাতে? এটা বিষয়টা 18 সালে তো ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকারের পতন ঘটেছে। তো এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তিপ্রামথা নামে নতুন আঞ্চলিক দল, তারা কখনো উপজাতি যুব সমিতি, কখনো আইপিএফটি, আইএনপিটি, এবার মহারাজার নেতৃত্বে হয়েছে তিপ্রামথা। এখন এই তিপ্রামথা যে দলটা, এটা আবার বিজেপিরই তাদের শরিক, জোট শরিক, অর্থাৎ বড় শরিক আর ছোট শরিক। এখন সমস্যাটা হলো ত্রিপুরা রাজ্যের যে ইতিহাস, আমরা রাজন্য শাসিত ত্রিপুরারও যদি আমরা ইতিহাস ধরি, সেখানে কিন্তু এই ত্রিপুরা রাজারা যে সাধারণ মানুষের জন্য খুব একটা কাজ করেছেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আচ্ছা, কারণ আমরা শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন বিষয়ের যদি আমরা পরিসংখ্যান দেখি, তখন আমরা দেখব যে সেখানে কিন্তু সাধারণ মানুষ বঞ্চিতই রয়েছে এবং এই রাজতন্ত্রের বিরুদ্ধেই কিন্তু উপজাতিরাই সেখানে প্রচুর পরিমাণে বিদ্রোহ করেছে। রিয়াং বিদ্রোহ থেকে শুরু করে তার সঙ্গে নির্বাচনোত্তর সন্ত্রাসের আমি বলছি যে ওই যে ট্র্যাডিশনটা পরবর্তী সময় সেখানে সেটা গণতান্ত্রিক আন্দোলনে সেখানে হয়েছে, গণতান্ত্রিক সিস্টেম সেখানে হয়েছে, রাজতন্ত্রের অবসান ঘটেছে 1949-এ। তার পরবর্তী সময়ে আমরা দেখেছি ভীষণ আন্দোলনের মধ্য দিয়ে বিভিন্নভাবে উপজাতিদের স্বার্থ রক্ষার জন্য এডিসি গঠন করা হয়েছে। রাজ্যে বামফ্রন্ট সরকারের সময়ে সেটা করেছে, কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল। এখনকার যে নির্বাচন উত্তর, আগেও ছিল নির্বাচন উত্তর, সন্ত্রাস যে ছিল না তা না, কিন্তু এখন যে অবস্থায় দাঁড়িয়েছে সেটা এরকম মাত্রায় কখনো ছিল না। আচ্ছা, এবং 18 নির্বাচনের পরেও আমরা দেখেছি প্রচুর পরিমাণে সন্ত্রাস হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, এখন ব্যাপারটা হচ্ছে পাহাড়ে যে এবারে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে যেই এখন নির্বাচনের পরে তার ত্রিপুরা রাজ্যে এখন শরিক দল, বিজেপি সঙ্গে যে শরিক দল আছে, মানে শরিক দল হিসাবে রাজ্য মন্ত্রিসভায় আছে, তাদের মধ্যে যে নির্বাচনী যে সমঝোতা সেটা এডিজিতে হয়নি। হওয়ার ফলে তিপ্রামথা যিনি সুপ্রিমো, তিনি চাইছেন যে পাহাড়ে একচ্ছত্র আধিপত্য তিনি ইয়ে করবেন, কি জানি বলে, মানে চালাবেন। এখন চালাতে গিয়ে বিজেপি যেমাত্র সেখানে কাজ করতে গেছে বা তারা নিজেরা নিজস্ব সংগঠন বৃদ্ধি করতে গেছে, তখনই কিন্তু বিজেপির সঙ্গে তাদের সন্ত্রাস মানে ইয়েটা শুরু হয়েছে, দ্বন্দ্ব শুরু হয়েছে। আবার এই তিপ্রামথা সুপ্রিমো যিনি এখন আছেন, উনি কিন্তু ত্রিপুরা রাজ্যেরই কংগ্রেসের সভাপতি ছিলেন এক সময়। তো এখন ওনাকে এনে আবার নতুন দল করে তাদের অ্যালায়েন্স করে এটা কিন্তু করা হয়েছে। এখন তাদের শরিকি দ্বন্দ্ব। এখন দেখুন, বিষয়টা হলো এখানেই সাংঘাতিক বিষয়, মানে ভাবার বিষয়। এখানে যদি আজকে বিরোধীদের সঙ্গে যদি হতো, বা বিরোধীদের সঙ্গে হওয়ার তো সম্ভাবনা নাই, কারণ সিপিএম এর আরো মানে সমর্থন সেখানে দেখা যায় 2% বা 3% হ্রাস পেয়েছে। আর কংগ্রেস যে জাতীয় দল হলেও, কংগ্রেসও এক সময় মানে বিজেপির মতোই পাহাড়ে ওই উপজাতি যুব সমিতি করে জাতীয় দল হিসেবে তারা কিন্তু সেখানে সংগঠন করেনি। না করার ফলে সেখানেও কিন্তু একমাত্র সিপিএম পাহাড়ের ট্রাইবেলদের মধ্যে অর্গানাইজেশন বৃদ্ধি করেছিল এক সময়, তাদের গণমুক্তি পরিষদ এই সমস্ত ছিল, তারা সেভাবে করেছে, কিন্তু জাতীয় দল হিসাবে তারা করেনি। এখন সেখানে সেই প্রক্রিয়াটা যখন অবসান ঘটলো, এখন পাহাড়ে যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, রাজতন্ত্র না থাকলেও এখানে আমাদের মুখ্যমন্ত্রীও সেখানে বলছেন, বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, তিনিও বলছেন কিসের রাজতন্ত্র। এখন রাজতন্ত্র প্রতিষ্ঠার একটা
প্রক্রিয়া চলছে। আমার তো মনে হয় যেমন এডিসি এলাকাতে সেখানে রাজতান্ত্রিক পদ্ধতি বলে মানে অন্য কেউ আর ঢুকতে পারবে না। হ্যাঁ, ঠিক আছে, আমরা বিজেপি না, বিজেপির সঙ্গে যে গোলমালটা হচ্ছে, মার খাচ্ছে এরা, এখানে তাদের সঙ্গে লড়াইটা হওয়াতেই আপনি ধরুন এখানে যদি সেকেন্ড পার্টি সিপিএম হতো তাহলে কি ভয়ঙ্কর আরো অবস্থা হতো। বিজেপি ত্রিপুরা রাজ্যের শাসন ক্ষমতায় আছে থেকেই আমি তো ভিডিওগুলো দেখলাম, মা বোনেরা কিভাবে কান্নাকাটি করছে, কোথায় থানচা যে আমরা কেন মার খাচ্ছি। না, ঠিক আছে, প্রশ্ন এখানেই যে এই যে মানে মথা সুপ্রিমোর যে থানসার যে বার্তা, এখন এই যে সংঘাতগুলো হচ্ছে, সংঘর্ষগুলো হচ্ছে বা রাজনৈতিক যে সন্ত্রাসগুলো চলছে, যেগুলোর অভিযোগ তিপ্রামথার দিকে উঠছে, এখন এই বিশাল জয়, পাহাড়ের মানুষ এভাবে তাদের সমর্থন ঢেলে দিয়েছেন তিপ্রামথার দিকে, তারপরও এই সন্ত্রাসের অর্থ কি? এটা কি তাহলে বদলার রাজনীতি চলছে, নাকি এটা এর গুরুত্ব অন্য জায়গায়, ইঙ্গিত অন্য জায়গায়, যে কটা আসন গেছে বা যে কটা ভোট বিজেপির দিকে গেছে সেটাও বা কেন গেল, তার একটা কৈফিয়ত চাওয়া হচ্ছে এই সন্ত্রাসের মাধ্যমে? গৌতম বাবু, দেখুন, সন্ত্রাসটা প্র্যাকটিক্যালি এটা একটা রণকৌশল, ভোটটা একটা রণকৌশল, যেটা একটু আগে দাদাও বলছিলেন যে একটা সময় উপজাতিদের জন্য বিভিন্ন আঞ্চলিক দলগুলো গঠিত হয়েছে, কখনোই মানে জাতীয় দল হিসাবে উপজাতিরা মানে জনজাতিদের মধ্যে ছিলই না। সেই টিউজিসি বলি, টিএনবি বলি, আইপিএফটি বলি, বা আজকে মথা যেটা বলছি, সবগুলো কিন্তু এখানে ত্রিপুরা রাজ্যের কখনো কোনো জনজাতিদের মধ্যে সর্বভারতীয় কোনো দল ছিল না। আজকে কূটনৈতিকভাবে আমি যদি একটা জিনিস বলি, কারণ আমরা যখন এগুলো নিয়ে দেখি, কারণ আমরা তো আর দলীয় বিষয়টা আমরা জানি না, দলের ভাবে ওদের সংগঠন সাজাচ্ছে কিভাবে, আমরা যেটা দূর থেকে যেটা বুঝতে পারছি, যেটা আমরা অনেক সময় 23-এর নির্বাচনও বলি, এই মথা দাঁড়িয়ে বিজেপিকে মেরুকরণ করে বিজেপিকে এগিয়ে দিয়েছে, নাইলে সিপিএম দের একটা, সিপিএম ওই রণকৌশলগুলো এখনো বুঝতে পারছে না, কারণ এখনো ওদের সেই 50-100 বছর আগের আইডিওলজিটাকে নিয়েই এখনো সেই শ্রেণী সংগ্রাম, ওই বুর্জুয়া শ্রেণী, এগুলো বলে বলে দ্রব্যমূল্য বৃদ্ধি, মানে ইলেকশনের যে রাজনীতিটাও একটা পরিবর্তনশীল পরিস্থিতি, যার জন্য আজকের দিনের রাষ্ট্রবিজ্ঞান বলা হয়। তো রাষ্ট্রবিজ্ঞানটাও একটা বিজ্ঞান, তার মানে কি এটা প্রতিনিয়ত চলছে। আজকে যদি আমরা বলি যে সে ভারতীয় জনতা পার্টি কিন্তু প্রতিনিয়ত এটাকে নিয়ে রিসার্চ করছে, এটা ওদের মানে কার্যকারণে বোঝা যায়। যেমন 23-এর ইলেকশনও দেখলাম, ঠিক ওরা তো জিতিয়ে নিয়ে এসছে মথাকে কাজে লাগিয়ে, আজকে মথার সঙ্গে ওরা রাজ্য সরকার চালাচ্ছে, হোয়ারেজ মথার সঙ্গে আবার ফাইট করছে, কোথায় ফাইট করছে? পাহাড়ি অঞ্চলে, জনজাতি মহল্লাতে, মানে জাতীয় দলটাকে প্রতিষ্ঠিত করছে। যেটা আমরা আজকে যদি স্বাধীনতার পর থেকে যদি ভাবি, সারা স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত ভারতবর্ষ মানে ত্রিপুরা রাজ্যের জনজাতিদের জন্য সর্বভারতীয় কোনো পর্যায়ে রাজনৈতিক অঙ্ক ছিল না। আজকে কিন্তু বিজেপি তাদেরকে ওই প্ল্যাটফর্মটা তৈরি করে দিচ্ছে, যে তোমরা আজকের দিনে, যেমন সিপিএম এর কথাটা বলছে, একসময় সিপিএম 20টা কোথায় প্ল্যাটফর্ম তৈরি করতে, তাহলে মানে এখন তো অনেকে বলছেন যে ব্যর্থ হয়েছে বিজেপি, 2021-এ 9টি আসন ছিল, এবার 4টি আসনে সীমাবদ্ধ হয়ে গেছে। 100 বার সুন্দর, এটা এই যে 4টি আসনটা এখানে বিষয় না, আসন সংখ্যাতত্ত্বের রাজনীতি একটা, আমি যেটা অ্যানালাইসিস করছি সেটা হলো রাজনৈতিক পরিপ্রেক্ষিতে কূটনৈতিক চাল, আগামী ভবিষ্যৎ কি হচ্ছে, এটা হলো ভবিষ্যতের একটা রাস্তা। এখন বসে আমার দেখতে হবে আগামী 20-25 বছর 30 বছর পরে কি হবে। যেমন এখানে যে প্রথমে বলেছিলাম যে সিপিএম এর একটা অংশ ছিল, সিপিএম তৈরি করেছিল, তারপরে কংগ্রেসের একটা অংশ ছিল, আজকে ওরা কিন্তু মিশে যাচ্ছে, কারণ মানুষের যে চাহিদা ওরা পূরণ করতে পারেনি, এখানে বিজেপি এসে ওদের জায়গা নিয়েছে। এবং গত ইয়েতে যেটা 18%-19% মতো বিজেপি ভোট ছিল, যে 9টা সিট যেটা পেয়েছিল, তখন কিন্তু 18% ছিল, আজকে কিন্তু ওরা এককভাবে 28% পেয়েছে। তাহলে আমাদের কিন্তু ওই জিনিসটা দেখতে হবে। তার মানে কি, সংখ্যাতত্ত্বে যদি আমরা আসি, হয়তো সিট সংখ্যাতে টোটাল বিষয়টা কিন্তু টোটাল ভোটটা কিন্তু বেড়ে গেছে। যেমন সারা মানে সিপিএম 71,000 ভোট পেয়েছে, এগুলো তো মানে ধারণার বাইরে। ত্রিপুরা রাজ্যের মতো জায়গাতে সিপিএম এর সবচেয়ে বড় ঘাঁটি ছিল জনজাতিরা, সেখানে আজকে মাত্র ওদের সংখ্যাতত্ত্বে এসে গেছে এটা 71,000 ভোটের মধ্যে সীমিত হয়ে গেছে। এখানে আমরা যদি 71,000 ভোট, কেন 2021 সালেও বামফ্রন্ট গোটা দল হিসেবে, মানে বামফ্রন্ট সব দল মিলে কিন্তু 96,000 কাছাকাছি ভোট পেয়েছিল, এবার 77,000 কমে গেছে, 77,000 ভোট, প্রায় 2%-এর মতো কমে গেছে, 2.3% কমেছে ভোট এবার বামফ্রন্টে। সেই জায়গায় বিজেপির 9.6% বেড়েছে, আবার এদিক থেকে তিপ্রামথার কিন্তু 17.5% ভোট বেড়েছে। তিপ্রামথার ভালো সিট বেড়েছে, ঠিক আছে, পার্সেন্টেজও বেড়েছে,
সিটও বেড়ে গেছে। এখন প্রশ্ন হলো সেই তিপ্রামথার ইয়ে কি, এই যে কৌশলগত পলিটিক্সটা তো রাজনীতিটা তো ওখানে বলছিলাম না, এটা নিয়ে একটা রিসার্চ হচ্ছে আমার দৃষ্টিকোণে, হয়তো এটা নিয়ে রিসার্চ হচ্ছে কিভাবে পাহাড় জনজাতিদেরকে ভারতীয় রাজনীতির সঙ্গে একত্রিত করা যায়। সেই হিসাবে দেখতে গেলে আজকে মানে বিজেপির যে প্ল্যান, সেখানে কিন্তু মার খেয়ে গেছে সিপিএম। ঠিক আছে, আপনি বলছেন পাহাড়ের সঙ্গে কি করে সর্বভারতীয় দলের রাজনীতিকে সেই প্ল্যাটফর্মে আনা যায়, কিন্তু পাহাড় তো সীমাবদ্ধ আবার হয়ে গেল আঞ্চলিক দলে। এটা তো সাময়িক, কারণ আঞ্চলিক দলগুলো কিন্তু এটাও আমাদের পরীক্ষিত, ত্রিপুরা রাজ্যে একটা আঞ্চলিক দলও কিন্তু স্থায়ী হয়নি। আচ্ছা, আজকের মথা যেটাকে আমরা দেখছি, মথার জন্ম কতদিন আমরা সবাই জানি, তাহলে সাময়িক সময় এসছে, হয়তো এটা ধীরে 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 আজকে যেটা থানসা দিয়ে করছে, এবং আজকের দিনে যে সন্ত্রাসের কথাটা হচ্ছে, থানসাকে মারছে। ওকে, আপনি বলছেন আজকে যেটা মথার ভোট, সেটা আগামী দিনে বিজেপির ভোট হবে, হতে পারে আগামী সময়। মানুষ তো সব পরিবর্তনশীল, পরিস্থিতির উপর অনেক নির্ভর আসবে। রনিবাবু, আপনার কি মনে হয় 10% ভোট বেড়েছে বিজেপির, আসন কমে গেছে 5টা, এটাকে আপনি কিভাবে দেখছেন? ব্যর্থতা দেখছেন না একটা সাংগঠনিক একটা সাকসেস হিসেবে দেখছেন? না, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। বিজেপি তিপ্রামতার সঙ্গে তাদের যে লড়াইটা হয়েছে, ভোটের পার্সেন্টেজ দেখা গেল 9টা সিট পেয়েও যেটা ছিল তার সাথে অনেক বেড়েছে। এখন প্রশ্নটা হইলে এখানে যে বিজেপির যে উপরস্তরের যে নেতৃত্ব আর মথার উপরস্তরের নেতৃত্বের মধ্যে কি মিলনটা হবে? পাহাড় কি বিজেপি হ্যান্ড ওভার করে দেবে তিপ্রামথার হাতে, না মার খেয়েও, মানে যে প্রক্রিয়াটা শুরু হয়েছে মার খেয়েও সেখানে মাটিটা ধরে রাখবে, মানে অর্গানাইজেশনটাকে বাড়াবে, এটা দেখতে হবে। আর এখন যেটা আজকেও আমি দেখলাম যে অনেক বিজেপিতে যারা এসেছিল তাদের একটা অংশ আবার মাথায় গিয়ে আশ্রয় গ্রহণ করছে, কারণ যে অবস্থা হচ্ছে তারা জীবন জীবিকার প্রশ্ন দেখা দিয়েছে। এই বিভিন্ন জায়গায় আপনার দেখুন না, এই যে ভগৎ সিং নিবাসে এসেছে, তারপরে বিভিন্ন খোয়াইয়ে তো অবস্থা খুবই খারাপ, টাকার জলা জম্ফুজলার দিকে সাংঘাতিক খারাপ। ভোটটাও যে সেখানে সাংঘাতিক ভালো হয়েছে ব্যাপারটা এমন না, কারণ দেখা গেছে কি বিজেপিও মাত্র বিজেপির মতো দল সেখানে 1-1.5 ভোট পেয়েছে, এমন কনস্টিটিউয়েন্সি আছে। পরিসংখ্যানটা যদি আমার কাছে নাই থাকতে পারে আপনি দেখবেন অনেক কনস্টিটিউয়েন্সিতে কিরকম 1,500-2,000 ভোটও পেয়েছে, ওরা সাংঘাতিকভাবে পেয়েছে। তো এটা তো কোথায় সম্ভব, মানে ওই যেখানে ওদের বেশি প্রভাব আছে সেখানেও কিন্তু ভোটের যে বাস্তব প্রতিফলনটা ঘটেছে আমি সেটা বলবো না। তো এখন পরিস্থিতিটা হলো বিজেপি কি করবে সেটা দেখার। এখন কি উপরের লেভেলে কি দিল্লির নির্দেশে সেখানে তাদের মধ্যে কি সমঝোতা হয়ে যাবে, কিন্তু এই গ্রাসরুটের কর্মী যারা মাঠটা খেলো তাদের মাঠটা কিন্তু বৃথা যাবে, মানে তেল পড়লেও পাওয়া যায় না, কিল পড়লেও পাওয়া যায় না। এখন উপরে উপরে যদি হয়ে যায় তাহলে কিন্তু এই যে গ্রাসরুটের কর্মীরা, এতে কিন্তু বিজেপির ক্ষতি হবে। গ্রাসরুটের কর্মীরা আর সাহস পাবে না বিজেপির পক্ষে সেখানে পাহাড়ে কাজ করতে, বিজেপিকে সেখানে দিয়ে দিতে হবে। আমি একটা জিনিস ভাবি, আজকে যদি বিরোধী দলের যদি এই অবস্থাটা হতো, সিপিএম যদি এভাবে মাঠটা খেত মানে কি তারা যদি ঠিক মথার একমাত্র প্রতিদ্বন্দ্বী হতো, তাহলে কি অবস্থা হতো? ভয়ঙ্কর রক্তপাত আরো বেশি, অনেক বেশি হয়ে যেত। এরা পাওয়ারে থাকতেই এই সমস্যাটা মানে হয়ে যাচ্ছে। আর কংগ্রেস যেটুকুই চেষ্টা করেছে, আমি তো কংগ্রেসকে বলবো সাধুবাদ জানাবো, অন্তত এইবার যেটা জাতীয় দলগুলো ঢোকা উচিত সেখানে। তাদের কংগ্রেসেরও এক সময় উপজাতিদের মধ্যে যথেষ্ট নেতৃত্ব ছিল, কিন্তু থাকলেও তারা নিজেরা সেখানে সংগঠন গড়ে তোলেনি, এটা তাদের ব্যর্থতা। ভরসা করেছে সেখানে, মানে ওই আঞ্চলিক দলগুলোর উপর ভরসা করেছে, তাদেরকে খসায়নি, কোন রকম ইয়ে করেনি। একমাত্র মার খেয়েছে যা হোক বিভিন্ন সন্ত্রাসবাদীদের হাতে, প্রচুর পরিমাণে বামপন্থীদের কর্মীদের জীবন সম্পত্তি গেছে, অনেক কিছু হয়েছে। অনেক বিশেষজ্ঞরা বলছেন যে এই যে পাহাড়ের রাজনীতিতে সংগঠনের কথা বলছেন, একমাত্র বামফ্রন্টই তাদের সংগঠন করেছিল বলেই আজও এই দুর্দিনের বাজারে 12% থেকে এখনো 10%, মানে 2% কমেছে, তারপরে 10% ভোট এই দুর্দিনের বাজারে ধরে রাখতে পেরেছে বামফ্রন্ট। না, বামফ্রন্টের আমি তো এর আগেও বলেছি, বামফ্রন্টের যেই উপজাতিদের মধ্যে যেই ভোট ব্যাংকটা ছিল সেটা যে কোনো কারণে হয়ে গেছে। তো এখন তো এরা আবার এবারে নির্বাচনে ভাবছিল কিছুটা রিভাইভ করবে, তারাও যেটা প্রত্যাশা করেছিল তাদের যেভাবে হয়তো রিভাইভালটা হবে, পুনরুদ্ধার হবে জমি, সেইভাবে বাস্তবে দেখা গেল কি পুনরুদ্ধার হয়নি। কারণ পাহাড়ের এবারে যে নির্বাচনটা, সেই নির্বাচনটা হচ্ছে সম্পূর্ণ ইমোশন, দুটো কারণে, দুটোর উপরে, একটা হলো ইমোশন আর একটা হলো পুরা জাতপাত ভিত্তিক যেই মানে একটা আবেগ, এই আবেগের উপর ভোটটা হয়েছে।
এখন আমার মনে হয় কি, এই যে রাজ্য সরকার যেটা তারা রোমান লিপি দিয়ে দিত, বলছে রোমান লিপি দেওয়ার জন্য, আচ্ছা রোমান লিপিটা ধরুন দিয়ে দিল, এটা এটা তাদের ব্যাপার, রাজ্য সরকার কেন দেয়নি? বলছে কেন্দ্রীয় মানে নীতি আছে যে নিজস্ব স্ক্রিপ্ট না হলে বিদেশি কোনো স্ক্রিপ্ট সেখানে দেওয়া যায় না। আমরা দেখলাম মুখ্যমন্ত্রীও যেটা বললেন বা অমিত শাহ এখানে এসে যে কথাটা বলে গেলেন, তো সেটা যদি হয় তাহলে এটা তারা ভাববে। এখন রোমান স্ক্রিপ্ট যদি দেয়, দিলেই কি এই যে পাহাড়ে যে জলের সমস্যা, টাকা চুরির সমস্যা, যে অনুন্নয়নের যে সমস্যা, সেগুলি কি দূর হয়ে যাবে? সেগুলি দূর হবে না তো। শিক্ষার যে সংকটটা শুরু হয়েছে, স্কুলেগুলিতে কোনো টিচার নেই, সেটার সমস্যা কি সমাধান হবে? তারপরে আমি ধরে নিলাম যদি এই সমস্ত দাবিগুলি তাদের যদি মেটানোর যদি সুবিধা থাকে, সেগুলো মিটিয়ে দিলেই আমার মনে হয় ভালো হয়। কিন্তু এখন এই কয়দিন পর পর যেটা বলছে, কোনো কোনো নেতা বলছেন, সাধারণ মানুষ কিভাবে বলছে, তোমরা যে এখানে ঘটনা করছো, আমরা তো বিশ্রামগঞ্জের রাস্তা বন্ধ করে দেবো। কারণ এডিসি 70% এডিসি এলাকা, যে পাহাড় মানে যে সেখানে সমতলে আসা যাওয়া করতে বলে এরা যে কোনো জায়গা, যেমন বিশ্রামগঞ্জ যদি বন্ধ করে দেয়, তাহলে আপনার সোনামুড়া আমরা যেতে পারবো না, উদয়পুর যেতে পারবো না। যদি এই প্রক্রিয়ায় যদি চলতে থাকে, তাদের কোনো কোনো নেতা বলছে, সোশ্যাল মিডিয়াতে যা দেখলাম আর কি, এটা তো ভয়ঙ্কর ইঙ্গিত, মানে রাজ্যের রাজনীতি যে শান্তি শৃঙ্খলার। আমি আরেকটা জিনিস ভাবছি কি, এখন জানেন সবচেয়ে বড় মানে সমস্যাটা হলো, এই বক্সনগরের দিকে প্রচন্ড মারামারি হয়েছে, সেটা হলো পুলিশের অবস্থা এখন সবচেয়ে খারাপ। পুলিশ কি করবে? এই যে এরাই সরকারের শরিক দল, পুলিশ নিজেই মার খাচ্ছে। যারা এই গোলমালগুলো করছে তাদেরকে কিন্তু পুলিশের ক্ষমতা নেই ধরার, কারণ কি উপর থেকে যদি পলিটিক্যালি যদি সেখানে যদি নির্দেশটা না, পুলিশ ধরলেও তো তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য রাস্তা অবরোধ করা হচ্ছে। আজকে রাস্তা অবরোধ করা হয়েছে, রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের এখন মানে সাংঘাতিক অবস্থা। পুলিশ কি করবে? পুলিশ মহা সমস্যায় পড়েছে। আমি রাত দেখলাম আর কি পুলিশদের। গৌতমবাবু, এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, এটা কি একমাত্র ল্যান্ডস্লাইড ভিক্টরির জন্য, নাকি এটা রাজ্য রাজনীতির চিত্রটা বা রূপটাই পাল্টে গেল বলে দেখছেন? এটা ধরুন ওই যে প্রথমে বললাম, সন্ত্রাসের যে একটা ছবি আগে থেকে আমরা দেখছি, এবং ওই যে কিছু লোক, এখানে তো তিপ্রামথার আলাদা কোনো লোক আসেনি, বিজেপি দলেরও আলাদা লোক আসেনি, যারা একটা সময় 30-40-50 বছর ধরে সিপিএম কংগ্রেসের যে তৈরি করা যে ইয়েটা, ওইটাই এখন এসছে। তো ওই গ্রুপগুলো এখনো কিন্তু কাজ করছে। যেমন একটা ব্লান্ডারিং, আমি যেটা অ্যানালাইসিস দেখলাম, আমাদের যে ভোটের পার্সেন্টেজ, এখানে একটা জায়গায় আমার কাছে কতগুলো পয়েন্টের মনে হচ্ছে, বিভিন্ন সিট বামফ্রন্ট কি করেছে, তিপ্রামথার বিজেপি যেহেতু শরিক দল, এদের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য বামফ্রন্ট হয়তোবা ওদের লোকদেরকে বলেছে তোমরা তিপ্রামথাকে ভোট দাও, যাতে ওদের, কারণ মানে আমি সংখ্যায় যেটা দেখছি, সিপিএম এর ভোট সংখ্যা এবং তিপ্রামথার ভোট সংখ্যা, বিজেপির ভোট সংখ্যা, এখানে মনে হচ্ছে কিছু কিছু জায়গাতে মানে বেশিরভাগ এরিয়াতে হয়তো সিপিএম ইচ্ছা করে ঢেলে তিপ্রামথাকে দিয়েছে। সিপিএম এর লোকরাও মানে সিপিএম এর লোকরাও তিপ্রামথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। না, এটা কি যার জন্য ওই যে ভাবনা নাকি, মানে এটা কিভাবে ভাবনা না, এটা আমি আমার যে অ্যানালাইসিস, আমার যে দীর্ঘ ধরেন, আমরা তো ত্রিপুরা রাজ্যের সবকিছু, তো ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক যে প্রেক্ষাপটগুলো আমরা সবসময় দেখেছি, আমি সেখান থেকে এটা বলেছি, হয়তো সিপিএম এর কিছু লোক এখানে ঢুকে সন্ত্রাসগুলোকে আরো বেশি অ্যাক্টিভ করছে। সিপিএম এর লোকগুলো ভিতরে ঢুকে হয়তো যেখানে যার সঙ্গে সুবিধা হচ্ছে, কোথাও তিপ্রামথার সঙ্গে যাচ্ছে, কোথাও বিজেপির সঙ্গে গিয়ে এই একটা অস্থির পরিস্থিতি ত্রিপুরা রাজ্যে তৈরি করা চলছে। তবে এখানে আমাদের মনে হয় বর্তমান সরকার বা তিপ্রামথা সুপ্রিমো, ওনারা এই জিনিসগুলোকে সঠিকভাবে ওনাদের কর্মীদের মধ্যে বার্তা দিয়ে যে কোনোভাবে সন্ত্রাস বন্ধ করা উচিত। ওকে, না এখন গৌতমবাবু, এই যে ন্যারেটিভটা যে বিরোধী দল থেকে, সেটা বামফ্রন্ট হোক, আজ যদি বামফ্রন্ট হয় বা বিগত দিনে সেটা কংগ্রেস ছিল হয়তো, বা বিরোধী দলে যারা আসন ছিল, বিরোধী দল থেকে শাসক দলে গিয়ে যেখানে হোক, এডিসিতে হোক বা সমতলে হোক, রাজ্যে হোক, শাসক দলে গিয়ে যদি কেউ সন্ত্রাসের আশ্রয় নেয় বা সন্ত্রাস করে, তাহলে আমরা কি বলে দেবো যে প্রশাসন তাহলে ব্যর্থ? প্রশাসন ব্যর্থ বলতে, প্রশাসনের যে যারা কাজ করছে ওদেরকে তো আমরা মাঝে মাঝে শুনি, আমাদের চিফ মিনিস্টারও বারবার বলছেন যে প্রশাসন আইনের পথে চলবে। তাহলে মাত্র এডিসি ইলেকশনের রেজাল্টটা বেরিয়েছে, আজকে 2-3 দিন হচ্ছে, যে 2-3 দিনে যেটা হয়েছে, আমার তো মনে হয় না মানে প্রশাসন যদি সঠিকভাবে কাজ করে, আমাদের সরকারের পক্ষ থেকে কোনো বাধা থাকার কথা। এবার সেখানে কি আছে সেটা তো আর আমরা সাধারণ জনগণ তো আমরা এটা বুঝতে পারবো না। তবে এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত, যে কোনো মূল্যে শাসনের জায়গায় থাকা উচিত, এবং যারা জিতেছে এবং যারা হেরেছে বা যারা রাজ্য প্রশাসনে আছে, সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে, সমস্ত জনগণ মিলে উদ্যোগ নিয়ে, জনজাতিদের মধ্যে যে একটা
পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিটা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের প্রত্যেকের এখানে ভূমিকা রয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। বাবু, এই যে ফলাফল, মানে এই যে ত্রিপুরামথার এই যে বিশাল জয়, এটা কি মানে ভবিষ্যতে রাজ্যের যে মূল ক্ষমতার সমীকরণে কোনো ধরনের প্রভাব ফেলবে বলে মনে করেন? তাদের যে এই যে জোট রাজনীতি আমরা পাহাড়ে যা দেখছি, সন্ত্রাস চলছে, বিজেপির কর্মী সমর্থকদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, প্রার্থীদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, অনেকেই প্রাণের ভয়ে আশ্রয় নিচ্ছে, কেউ ডিএম এর আশ্রয় নিচ্ছে, প্রশাসন আশ্রয় নিয়েছে, ভগৎ সিং এর আশ্রয় নেওয়া হয়েছে বলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্যে তো শরিক দল, শাসক শরিক ওনারা দুজন, তাহলে এখানে কি কোনো ধরনের প্রভাব পড়বে বলে মনে করেন আগামী দিনে? না, এটা তো অ্যাকচুয়ালি একটা মানে বিস্ময়কর ব্যাপার। একই সরকারের শরিক হয়ে এই ঘটনাটা করছে। এখন এখানে আরেকটা ন্যারেটিভ আছে যেটা মানে আলোচনার মধ্যে আছে আর কি, সেটা হলো এক নম্বর হলো এই যে এরা বলছে যে বিরোধী শূন্য করে দেবে এডিসিতে, আলটিমেটলি কিন্তু বিরোধী শূন্য হয়ে গেল। এখানে কিন্তু বিরোধী শূন্য হয়ে গেল, কারণ বিজেপি যদি 4টাও পেয়ে থাকে আর ত্রিপুরামথা যদি 24টা হয়ে থাকে, তাহলে কিন্তু এরা সরকারের অংশীদাররাই পেয়েছে। এখানে বিরোধীদের কিন্তু আর কোনো স্থান হলো না। এখন এটাও তাদের মধ্যে কোনো একটা ন্যারেটিভ বা কি কোনো একটা বিষয় আছে কিনা আমরা সেটা দেখলাম। তো বিজেপিরও এখানে আরেকটা ব্যাপার হলো, আরেকটা দুর্বল হলো তাদের আভ্যন্তরীণ কিছু ব্যাপার। পত্রপত্রিকা বা আমরা সোশ্যাল মিডিয়াতে যেরকম দেখেছি, ত্রিপুরার যে বিজেপির যে সমস্ত হেভিওয়েট নেতারা আছে, একটা বিশাল অংশ তো আছে হেভিওয়েট নেতা, তো তাদের মধ্যে আমরা শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে আর ইয়েকে ছাড়া ওই যে প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য উনি, এই দুজনকে ছাড়া অন্যরা কিন্তু মাঠে বিজেপির যে নির্বাচন কিন্তু পার্টিসিপেট করেনি, কিন্তু সেভাবে ছিল না। তো না থাকার ফলে আমার মনে হয় বিজেপিরই একটা কর্মী বা সমর্থকদের মধ্যে একটা উৎসাহের ভাটা কিন্তু সেখানে পড়েছে। এটার একটা প্রভাব যে পড়েনি তা না, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। তাহলে তারা একজনকে হয়তো বা মানিক শাহকে আমি বলবো, উনি কিন্তু কতগুলো সিমটম ত্রিপুরা রাজ্যে উনি এগুলো চিহ্নিত করেছেন। হেরে গেলেও আমি বলবো, কারণ এই যে রাজতন্ত্র আসল হেরেছেন, কিন্তু ওনার একা ক্যাম্পেইনে 10% ভোট বিজেপি পেয়েছে। রাজতন্ত্র প্রতিষ্ঠা যে আমি রাজা মহারাজা, তো রাজতন্ত্র কোথায়? রাজতন্ত্র তো সারা ভারতবর্ষে প্রচুর। ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন 500-র মতো প্রিন্সলি স্টেট ছিল, রাজন্য শাসিত রাজ্য ছিল। তারা সব ভারতবর্ষের মানে সবাই প্রায় মানে আমাদের স্বাধীনতার পরে তারা মার্চ করেছে, গণতান্ত্রিক সরকারের সঙ্গে তারা ইয়ে করেছে, মার্চ করেছে। এখন সেই হিসাবে আমার মনে হয় না আর কোথাও এরকম প্রচার আছে। এখানকার যে মানে তারা যে প্রচারটা করছে রাজতন্ত্র, আগরতলা এখনো তো বলছে, উপরে বলছে শান্তির বার্তা দিচ্ছে, বিজেপিকে এটা অনুধাবন করতে হবে, বিজেপির সমস্ত নেতৃত্বদেরকে বিষয়টা অনুধাবন করতে পারে। নিজের নাক কেটে ফরেস্ট যাত্রা ভঙ্গ করতে গেলে কিন্তু বললাম সিপিএম কে মানে সেখানে আটকাতে গেলে যদি এই কাণ্ডটা করে বসে নিজেদের কিন্তু আখেরে ক্ষতি হয়ে যাবে। কারণ কি বলছে, এবার আমরা আগরতলা দখল করব। আপনি যদি এরকম থাকে, যদি আগরতলা শহরটা যদি ব্লকেট করে দেয়, তো আপনি কি করবেন? এবং আমার তো একটাই ভয় যে যেভাবে জাতি বিদ্বেষ হচ্ছে, ধরুন আমি 80 সনেরও দেখেছি, এক সময় বাঙালিরা মার খেয়েছে, প্রচুর পরিমাণে মার খেয়েছে। তারপরে তারা যখন হলো একটা কিছু হয়ে গেলে কিন্তু উভয় পক্ষেরই সমস্যা, মানে ক্ষতি কিন্তু সবাই হবে। আমরা কিন্তু গণতান্ত্রিক মানুষ যারা, গণতান্ত্রিক পরিবেশে যারা বিশ্বাস করি, ত্রিপুরা রাজ্যের যারা শান্তি সম্প্রীতি চাই, ত্রিপুরা রাজ্যের একটা ইতিহাসও আছে, দীর্ঘ সময় এখানে জাতি উপজাতির মধ্যে একটা মিলন রাজাদের আমলেও ছিল। রাজারাই তো এখানে অনেকে এই পাহাড়ি অঞ্চলের মধ্যে অনেককে মানে তাদের যে মানে কি জানি রাজার যে রাজার প্রশাসন চালানোর বাঙালিদের উপর উপায় ছিল না। এবং শিক্ষা সংস্কৃতি সেটাই এখন প্রশ্ন, বাঙালিদের যথেষ্ট অবদান আছে এখানে। সেই প্রশ্নটা এখন না সেটাকে বাদ দিয়ে যদি এইরকম যদি চলে উগ্র মানে আলাপ সালাপ আর কি, মানে যে কথাবার্তা, এগুলি ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ রক্ষার ক্ষেত্রে, মানে শান্তি সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে ঠিক আছে। এখন মানিক শাহকে ডিফেম করার জন্য, ক্রেডিট নষ্ট করার জন্য যদি কেউ যদি ভিতরে এরকম করেও থাকেন, আমি মনে করবো সাধু সাবধান, এটা করবেন না। এটা করতে গেলে মুশকিলটা হয়ে যাবে। এটা আমি প্রচারের কথা বলছি। রাজনৈতিক যে এই যে মেরুকরণ চলছে বা মেরুকরণের চেষ্টা করা হচ্ছে, পাহাড় বনাম সমতল, মানে এই মেরুতে ভাগ করে দিলে আগামী দিনে রাজ্যের ভবিষ্যতে বা রাজ্য রাজনীতির ভবিষ্যৎ কতটা ভয়াবহ হতে পারে গৌতম বাবু, আপনার কি মনে হয় এই ব্যাপারটাতে? রাজনৈতিক মেরুকরণে যদি ওই ধরনের জাতি উপজাতি বা জাতিতে এখন তো জনজাতিদের মধ্যেই চলছে,
এই জিনিসটা হতে গেলে ত্রিপুরা রাজ্যের যে একটা এনভায়রনমেন্ট ছিল, আমরা সবসময় এটাকে নিয়ে গর্ববোধ করি যে এটা সুন্দর শান্তির একটা জায়গা। এটা আজকের দিনে রাজনৈতিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, প্রশাসনিকভাবে হোক এবং প্রাকৃতিক দিক থেকে ত্রিপুরা রাজ্য একটা সুন্দর রাজ্য। এই সুন্দর রাজ্যের এবং জনজাতিরা সবসময় আমরা দেখেছি এদের যে সরলমতি কোমলমতি যে চিন্তা চেতনা, সেখানে যাতে এই যে বীজটা আমাদের মহারাজা মাঝে মাঝে বলেন, থানসা হিসাবে যে উনি যেসব কথাগুলো বলেন, এগুলো সত্যি, এগুলো মানে ভাবতেও খারাপ লাগে। কারণ আমরা এখানে সবাই মিলে আছি এবং বাঙালিদের একটা ঐতিহ্য এখানে সবসময় আছে। আজকের থেকে আরো কয়েকশো বছর আগেও রাজার আমলেও কিন্তু বাঙালিদের এখানে একটা প্রভাব ছিল, তাদের সংস্কৃতি ছিল। আর জনজাতিদের সংস্কৃতি আর আমাদের বাঙালিদের সংস্কৃতিতে কিন্তু বিন্দু মাত্র কোনো বলে, জাস্ট এই কয়দিন আগে আমরা যেটা আমাদের চৈত্র সংক্রান্তি যেটা বলি, সেটা উপজাতিদের বিভিন্ন যে ব্রাঞ্চ গুলো রয়েছে ওদেরও কোনো না এক একটা জায়গাতে এক একটা নামে, কিন্তু সংস্কৃতিটা তো একই। তাহলে এই সংস্কৃতিটাকে মিলিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের থানসা বলি বা তিপ্রামাতা সুপ্রিমো বলি, যাকেই বলি, বা যারা উপজাতি জননেতারা রয়েছেন, প্রত্যেকের উচিত আজকের দিনে যেটা চলছে সেই জায়গাটা থেকে মানে মুক্ত করে রাজ্যটাকে শান্তি ফিরিয়ে এনে সবাই মিলে সুন্দর করে যেন আমরা চলতে পারি এবং আগামী দিনের যে রাজনীতি চলুক, সৌভাতৃত্বের পরিবেশ যেন সৌভাতৃত্বের থাকে, রাজনীতি সবসময় চলবে, মানুষের জন্য রাজনীতি যেন। একদম অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। একটা শেষ প্রশ্ন, 2 মিনিট করে সময় আপনাদের দুজনকেই দেবো। এই যে 5 বছরের জন্য একটি বিশাল ম্যান্ডেট পাহাড় দিল তিপ্রামথাকে, আগামী 5 বছর পাহাড়ের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান কোন জায়গায় দেখছেন অনিবাবু? তা ভোটটা তো উন্নয়নের প্রশ্নে হয়নি, ভোটটা হয়েছে কারণ তাহলে গত 5 বছরে যে পাহাড়ে যে অবস্থা ছিল, মানে আমরা দেখেছি এডিসি তো ওদের হাতেই ছিল, এডিসিতে তো সেরকম কোনো কাজকর্ম হয়নি বলতেই মানে হয়, যেটা সরকারের পরিসংখ্যান বলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হয়েছেন সমস্ত টাকা পয়সা নয়ছয় করে ফেলেছে, যে পরিমাণ টাকা দেওয়া হয়েছে। এটা ঘটনা আমরা তো দেখেছি। নতুন কোনো কাঠামো, যে নতুন এই আমরা এই বিল্ডিংটা বানালাম, এই স্কুলটা প্রতিষ্ঠা করলাম, এই এতগুলো শিক্ষক কর্মচারীকে আমরা নিয়োগ করলাম, তারপরে এই রাস্তাটা আমরা মেরামত করলাম, এইরকম কোনো কিছু তো সেখানে দেখা যাচ্ছে না, যায়নি আর কি। তো আমার মনে হয় এখন যে এটার একটা প্রভাব তো আছেই। আমি তো আগেই বললাম যে বিজেপি যদি মনে করে মার খেয়েও সেখানে সংগঠনটা গড়বে, তাদের মধ্যে যদি মনে করে রক্ষা করবে, অথবা যদি মনে করে মিলিজুলি ঠিক আছে পাহাড় আমরা ত্রিপ্রামথাকে দিয়ে দিলাম, তাহলে একটা পরিস্থিতি সেখানে নতুন পরিস্থিতি হবে। আর যদি তাই না হয় তাহলে কিন্তু একটা রাজনৈতিক মেরুকরণ, মানে কি এখন তারা এটাকে কেন্দ্র করে রাজ্য সরকারের উপর প্রেসার পলিটিক্স করবে, যে কোনো ভাবেই তারা একটা চাপ সৃষ্টি করবে। তো চাপ সৃষ্টিটা কতটুকু রাজ্য সরকার সেই চাপটা সহ্য করতে পারবে সেটা আগামী দিন দেখতে হবে আমাদেরকে। এখন আগাম কিছু মন্তব্য করা আমার মনে হয় কঠিন আমাদের পক্ষে, কারণ যেহেতু তারা জোট শরিক, যে কোনো সময় মিলনও হতে পারে, আবার বিচ্ছেদও হতে পারে। কিন্তু পাহাড়ের মানুষ উন্নয়ন দেখবে তো, পাহাড়ের মানুষ এটাই উন্নয়ন কতটুকু দেখবে এবং তারা উন্নয়নের জন্য কতটুকু চাইছে, নাকি শুধুমাত্র মানে অন্য কোনো আবেগ তাড়িত হয়েই চলে। আর রাজ্য সরকারের তো ভূমিকা থাকবে সেখানে, কারণ টাকাটা যদি রাজ্য সরকার দেয়, রাজ্যের মন্ত্রী আছে, এডিসি মানেটা কি? এডিসি তো স্বাধীন রাজ্য না, এটা হলো একটা স্বশাসিত সংস্থা, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মতোই এটা, ঠিক কিনা? তো এইরকমই তো, হয়তো তার আরেকটু বেশি পাওয়ার আছে, আরেকটু বেশি আছে, কিন্তু রাজ্য সরকার মন্ত্রিসভা যদি সিদ্ধান্ত গ্রহণ করে বা যদি নজরদারি করে যে তোমার এই টাকা পয়সার হিসাব দাও, কোথায় টাকা, নজরদারি কিন্তু রাজ্য সরকার করতে পারবে। এখন স্ট্রংলি রাজ্য সরকার কতটুকু করতে পারবে সেটা হচ্ছে ব্যাপারটা সেখানে। এখন যে মারামারির ব্যাপারটা আমি আবার একটু বলছি আর কি, কথাটা না বললে সে নাই হয়, সেটা হলো এখন যে বিজেপির যে সমস্ত কর্মীদের উপর মারটা খাচ্ছে, তারা নেতাদেরকে কিন্তু মারছে না, কর্মীদেরকে মারছে। মানে উদ্দেশ্যটা হলো, আমার মনে হয় আর কি, উদ্দেশ্যটা হলো এই যে পাহাড়ে থাকতে গেলে অন্য কোনো দল আর করা যাবে না, তিপ্রামথার দলের সঙ্গেই যোগাযোগ রাখতে হবে, তাদের মধ্যে ভয় পাইয়ে দেওয়া, এই পরিবেশটাকে রিভাইভ করতে হবে। গণতান্ত্রিক ডেমোক্রেটিক সিস্টেমটা পাহাড়ে ফিরিয়ে আনতে হবে এবং সমতলে প্রত্যেক নাগরিকের অধিকার আছে তার ভোট দেওয়া, তার রাজনৈতিক মতাদর্শ গ্রহণ করার। আমার পছন্দ নাও হতে পারে, কে বামপন্থী, কে ডাইনপন্থী, কে দক্ষিণপন্থী, কে কংগ্রেস করবে না, কে বিজেপি করবে। আমার পরিবেশটা গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে, না হলে ত্রিপুরার উন্নতি হবে না, সম্ভব না। ওকে, গৌতম বাবু, আপনার কি মনে হয় আগামী 5 বছরে পাহাড়ের উন্নয়ন কোন জায়গায় দেখছেন?
এটা তো বিভিন্ন অ্যানালাইসিসে দেখা গেছে বা আমরা যতটুকু দেখলাম বুঝলাম, একটা আবেগতাড়িত ভোট হয়েছে। সেই আবেগের বশবর্তী হয়ে হয়তো তিপ্রামথা একটা ভালো পজিশন নিয়েছে। আর রাজ্যের পুরা ক্ষমতাটাই কিন্তু এডিসিতেও রয়েছে এবং কেন্দ্রীয়ভাবে বিভিন্ন আলাদা করে মানে জেলা পরিষদের জন্য যে টাকা আসে সেটা তো আলাদা আসেই, পাশাপাশি জনজাতিদের উন্নয়নের জন্য বিভিন্ন কেন্দ্রীয় স্কিম আসে, এগুলো আলাদা ত্রিপুরা সরকার যেগুলো ইমপ্লিমেন্ট করে। উন্নতি কিন্তু হচ্ছে, যেটা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক শাহর কথাতে বা বিজেপি দলের সুপ্রিমোদের কথাতে যা আমরা দেখেছি যে উন্নয়নের জন্য ওরা গেছে। রাস্তাঘাটের কিছু উন্নয়ন বা বিভিন্ন রকমের উপজাতি অঞ্চলে অনেকগুলো, যেমন এই ধরুন করবুক বা গন্ডাছড়া ওইসব জায়গাতেও যেসব কতগুলো, যেমন টাউন হল অনেক কিছু দেখেছি বিভিন্ন সময় আমাদের যাওয়া আসাতে রাস্তায় পড়ে, এদের এসব জায়গাতে কিন্তু আমরা দেখেছি উন্নয়নের একটা ধারাবাহিকতা রয়ে গেছে। তো ওই উন্নয়নের ধারাবাহিকতাকে নিয়ে কিন্তু বিজেপি দলটা এগিয়েছিল। সেখানে একটা ভাবাবেগ বশত হয়তো কিছু কিছু লোক উল্টো হয়ে গেছে। তো ভাবাবেগ দিয়ে যেটা চলেছে সেটা এখন ওরা আবেগ নিয়ে যখন ভোটে জিতেছে, ওনাদেরও উচিত যে সরকার মানে এডিসিতে যে টাকাটা ডাইরেক্ট আসবে এই টাকাটা প্রপার ওয়েতে ওদের শিক্ষার জন্য, ওদের সংস্কৃতির জন্য, ওদের স্বাস্থ্যের জন্য, এগুলো কিন্তু কিছুই করেনি, এটাও ঠিক। তাহলে ওদের যেটা করার মানে এডিসির উপরে যেটা করার, ওরা এটা জনজাতিদের উন্নয়নের জন্য ওরা কিন্তু কাজ করা দরকার। শুধু থানসার জন্য কাজ করলে হবে না, তাহলে টোটাল রাজ্যের জনজাতিদের উন্নয়নের জন্য কিভাবে কাজ করা যায়, বর্তমান যারা ক্ষমতায় এসেছেন আমরা আশা করব ওনারা প্রকৃত জনগণের উন্নয়নের জন্য এবং জনজাতিদের উন্নয়নের জন্য যেন কাজ করে। আর বারবার একটাই প্রশ্ন, এই যে সন্ত্রাসের রাজনীতি, এই যে বিভাগের রাজনীতি, এই রাজনীতিগুলো ত্রিপুরা রাজ্যের থেকে আমরা মুক্তি চাই, এই রাজনীতিটা যেন না চলে। এবং আজকের দিনে যেটা সবচেয়ে দুর্ভাগ্যের, জনজাতিরা জনজাতিদেরকে মারছে, থানসাকেই মারছে। তো সুতরাং এই জায়গাটা থানসারও উচিত এইটাকে নিয়ে মানে গভীরভাবে ভাবা এবং মানে প্রশাসনের যা কাজ, আরক্ষা দপ্তরের যা কাজ, সেই কাজটা যেন সম্পূর্ণরূপে ওনারা করতে পারেন, সেই স্বাধীনতা দেওয়া। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকেই সঙ্গে থাকার জন্য। সন্ত্রাস যেই করে থাকুক সেটাকেই বন্ধ করতে হবে, শুধু জনজাতি নয়, জনজাতি বা বাঙালি যেখানেও, পাহাড় হোক সমতল হোক, সন্ত্রাস অবশ্যই বন্ধ হওয়া উচিত। প্রশ্ন ওঠে যে গণতন্ত্র কি শুধু মানে জয়ের নাকি সহাবস্থানের? নির্বাচনে জয় কি দায়িত্ব বাড়ায় নাকি দখলের বা হিংসার মানসিকতাকে বৈধতা দেয়? তিপ্রামথা পার্টির উত্থান যেমন নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, তেমনি ভারতীয় জনতা পার্টি ও বামফ্রন্টের ফলাফল দেখাচ্ছে ভোটের অঙ্ক আর মাটির বাস্তবতা এক নয়। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে যদি নির্বাচনের পরও হিংসা থামানো না যায়, তাহলে গণতন্ত্রের সাফল্য কোথায়? শেষ পর্যন্ত মানুষের প্রত্যাশা খুবই সরল, রাজনৈতিক লড়াই হোক ভোটে, রাস্তায় নয়। আমরা সব ধরনের রাজনৈতিক হিংসার নিন্দা জানাই। সঙ্গে থাকুন আর দেশ দুনিয়া সব নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।